যাই হোক, তোমরা কিন্তু এখনো সবাই জয়েন করোনি, তাহলে আমি শুধু একা দেরি করি নাই, তোমরাও দেরি করতেছো। গত ক্লাসে সবাই পরীক্ষা দিয়েছিলা? জি স্যার। সবাই কি পরীক্ষাটা দিয়েছো না? জি রেজাল্ট স্যার। পেয়েছো? রেজাল্ট না স্যার। রেজাল্টটা দিয়ে দিচ্ছি, দাঁড়াও। হ্যাঁ, আমরা ক্লাস শুরু করে দেই। রেজাল্ট এই গ্রুপে দিয়ে দেই, এই গ্রুপে দিয়ে দিব। তোমাদের সবাই এই গ্রুপে অ্যাড আছো তো, না? জি স্যার। গ্রুপে সবাই অ্যাড আছো তো? জি স্যার। ওকে, ঠিক আছে। তোমাদের একটা এইচডব্লিউ দিয়েছিলাম, রেজাল্টটা আমি গ্রুপে দিয়ে দিব। রেজাল্টটা আছে দিতে, এখন হয়তো 2 মিনিট সময় লাগবে আর কি। দিয়ে দিব, এর মাঝে দিয়ে যখন পরের বার জয়েন করবো তখন দিয়ে দিব। না হলে তোমাদের একটা এইচডব্লিউ দিয়েছিলাম, সেই এইচডব্লিউটা কি সবাই করেছো? জি স্যার। ওকে স্যার, দুইটা অঙ্ক ছিল। 1 নাম্বার অঙ্কের রেজাল্ট কত? 0.389। 0.389। এবার 2 নাম্বার অঙ্কের ক্ষেত্রে 693 দৈর্ঘ্য কত? 0.69 Yes, sir. 0.69. 0.69। হ্যাঁ, বুঝতে পেরেছি। 0.69 এটা কি? স্যার মিটার, স্যার বিকৃতি। স্যার একক নাই। একক নাই। এইবার একক নাই, এটা বিকৃতি। এখন একজন বিকৃতি আর একজন কি বের করেছে নাকি আমি জানি না। যাই হোক, এটা রেজাল্ট নাকি এটা রেজাল্ট? কোনটা রেজাল্ট? So 0.693. 0.693 এটা না? জি স্যার, জি, এটাই স্যার। আসছে। ওকে, তাহলে তোমরা আবার সবাই একটু চেক করবা, যাদের এই রেজাল্ট আসছে তাদের কোন জায়গায় ভুল হয়েছে একটু দেখবা। এবার আমাকে বলো, 2 নাম্বার রেজাল্টের মধ্যে দুইটা দৈর্ঘ্য বৃদ্ধি বের করব। একটা হচ্ছে এক্স এর ক্ষেত্রে আর একটা হচ্ছে ওয়াই এর ক্ষেত্রে। এক্স এর ক্ষেত্রে দৈর্ঘ্য বৃদ্ধি কত? এল। কারেক্ট হলো এল প্রাইম। এক্স এর ক্ষেত্রে 2.079 মিটার। 2.0। 2.079। হ্যাঁ, আর এল প্রাইম? এটা হচ্ছে 1.881। 881 মিটার। এইবার সবাই বলো রেজাল্ট দুইটা ঠিক Yes, আছে sir. কিনা? ঠিক আছে। জি স্যার, ঠিক আছে। ওকে, যদি ঠিক থাকে তাহলে আমি মুছে দিচ্ছি। আজকে আমরা নতুন টপিক আলোচনা করব। হ্যাঁ, প্রশ্ন করো, প্রশ্ন করো। স্যার এখানে এল এর মান আমি 2.1 লিখেছি, এটা লেখা যাবে না? 2.1 লেখা যাবে, সমস্যা নেই। এটা 2.1 লেখা যাবে, সমস্যা নেই। তবে আমি যেটা পরামর্শ দেই সেটা হচ্ছে, তুমি আসলে যখন পরীক্ষা দিবা, এই পরীক্ষার খাতাটা কোন স্যারের কাছে যাবে আমরা কিন্তু কেউ জানি না। যেহেতু আমরা জানি না, এজন্য আমরা সবাই চেষ্টা করব সবসময় দশমিকের পরে 3 ডিজিট লিখতে। বলো, দশমিকের পরে কয় ডিজিট? 3 digit. হ্যাঁ, আমরা আমাকে নিরাপদ রাখতে চাই, মানে আমরা সবাই নিজেকে নিরাপদ রাখতে চাই। কেন? কারণ পরীক্ষার পরে খাতা এমন এক স্যারের কাছে গেল যেখানে মনে করো বোর্ডে দেওয়া ছিল 3 ডিজিট, তোমার এখানে তুমি 1 ডিজিট দিয়েছো বা 2 ডিজিট দিয়েছো, নাম্বারে একটু বেশ কম হয়েছে, 3 নাম্বারে একটু কেটে দিলেন। যারা সচেতন টিচার তারা কিন্তু কাটবেন না। কিন্তু গ্রামে গঞ্জে এমন অনেক টিচার আছে, সবাই না, কিছু টিচার আছে যারা আসলে সচেতন না। আমি সবসময় আমাকে কি করতে চাই? নিরাপদ রাখতে চাই। এই জন্য সবসময় দশমিকের পরে 3 ডিজিট দিয়ে কাজ করবো। কয় ডিজিট? 3 ডিজিট। 3 ডিজিট। তাহলে তুমি আর কোনো সময় সমস্যায় পড়বা না, যা খুশি তাই হোক, তারপরেও তুমি নিরাপদ থাকবা। ওকে,
এটা হবে, এটা দুইটাই ঠিক, কোনো সমস্যা নেই। বস্তুর দৈর্ঘ্য প্রসারণে কৃত কাজ। চিত্রটা এঁকে ফেলবা। এই চিত্রটা আমরা আগেও একবার এঁকেছিলাম। এটা ছিল স্মল এল, এইদিকে বলের পরিমাণ ছিল এফ। ঠিক আছে না? আমার চিত্র আঁকা নাকি ভুল করেছি? হ্যাঁ, আমার চিত্র আঁকা ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, স্যার আঁকলে শুধু ঠিক থাকবে এরকম না, ঠিকঠাক সব থাকতে হবে, না থাকলে কিন্তু পরবর্তী গিয়ে সমস্যা হবে। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ, ডিএল দিই, ডিএল। তোমরা একটু লিখে নাও, লিখে নেওয়ার পর আমি বুঝাবো এবং তোমাদের হেল্প নিয়ে বাকিটা আমি লিখবো। লেখা শেষ? স্যার 1 মিনিট। 1 মিনিট দিলাম, সমস্যা নাই। জি স্যার, লেখা শেষ। স্যার শেষ। স্যার শেষ? স্যার লেখা শেষ। লেখা শেষ? হ্যাঁ, স্যার শেষ করো না, স্যার শেষ করলে তো বিপদে পড়ে যাবো আমরা, নাকি? ওকে, ঠিক আছে। এবার সবাই বোর্ডের দিকে তাকাও। তোমরা আমাকে হেল্প করবে, আমি লিখবো, তোমাদের হেল্প নিয়ে আমি লিখবো, তার মানে তোমাদের বোঝা হয়ে যাবে, আমারও বোঝা হয়ে যাবে। খেয়াল করো,
এখানে একটা তার ছিল, যে তারের দৈর্ঘ্য হলো এল, এবং এই তারের যে প্রস্থচ্ছেদ, এই যে এটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ছিল এ। আমরা এখানে দেখলাম একটি তারের দৈর্ঘ্য এল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ। এবার তারের দৈর্ঘ্য বরাবর অর্থাৎ নিচের দিকে এফ বল প্রয়োগ করায় এই তারটার দৈর্ঘ্য এল পরিমাণ বৃদ্ধি পায়। কতটুকু বৃদ্ধি পায়? এল পরিমাণ বৃদ্ধি পায়। এল পরিমাণ বৃদ্ধি পায়। এবার এল পরিমাণ বৃদ্ধি পায়, এটা একবারে না, আস্তে আস্তে বৃদ্ধি পায়, রাইট? জি জি স্যার। স্যার। একবারে না। তাহলে আমরা এখানে যেটা লিখলাম, এল না লিখে দেখো কি লিখছি, তারের দৈর্ঘ্য বরাবর এফ বল প্রয়োগ করায় তারের দৈর্ঘ্য বৃদ্ধি ডিএল হলে, অর্থাৎ ক্ষুদ্র একটু অংশ যদি বৃদ্ধি পায়, সেটা যদি ডিএল হয়, তাহলে নিচের দিকে সরণ আমরা বলতে পারি ডিএল। আর যদি ডিএল হয়, তাহলে ক্ষুদ্র সরণের জন্য কাজ হবে ক্ষুদ্র, ডি ডাব্লিউ ইকুয়াল টু এফ ডিএল। লিখতে পারি নাকি পারি না? পারি স্যার। পারি, গুড। এবার ক্ষুদ্র সরণের জন্য ক্ষুদ্র কাজ। আসলে তো আমাদের এই তাপটা বৃদ্ধি পেয়েছে এল, যেটা হলো সম্পূর্ণ বৃদ্ধি, স্মল এল পরিমাণ বৃদ্ধি পেয়েছে। তাহলে সম্পূর্ণ অংশ যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা কি করব? ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন করব, গুড। এই যে দিয়ে দিলাম তোমাদের কথা অনুসারে ইন্টিগ্রেশন। আমার কিছু করার নাই, ভুল করলে তো তোমরা করেছো। এইবার দেখো, ইন্টিগ্রেশন দিলাম, ইন্টিগ্রেশন দেওয়ার পরে কাজ কি? লিমিট বসানো। লিমিট বসানো। লিমিট কার বসে? ডি এর পরে যে থাকে। হ্যাঁ, ডি এর পরে ডান পাশে কে আছে? এল। 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 চিত্রের দিকে তাকাও, এল, এলটা হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি। এইবার যেখান থেকে আমরা শুরু করেছি, এই জায়গায় এল এর মান কত ছিল? 0। আর যখন এতটুকু হয়ে গেল, তখন এল এর মান কত হয়ে গেল? এল। এল হয়ে গেল। তাহলে এখানে লিমিট
এই তোমরা আমাকে শুনতে পাও? জি Yes, স্যার sir. জি স্যার। একজন একটা কল আসছিল আজকে, তোমাদের পড়ার সময় কল আসতেছে শুধু, বুঝলাম না। যাই হোক, একটা কল আসছিল, এই জন্য আবার মিউট হয়ে গিয়েছিলাম আর কি, এখন কথা বলছি। তাহলে আমাদের এইখানে 0 থেকে এল, এটাতে কারো কোনো আপত্তি আছে? না স্যার না স্যার। আপত্তি নাই, ওকে। এইবার বাম পাশে চলে আসি। বাম পাশে কার লিমিট হবে? ডাব্লিউ। ডাব্লিউ ডাব্লিউ মানে কি? কাজ। ডাব্লিউ মানে কি? কাজ কাজ, ওকে। শুরুতে কাজের পরিমাণ কত ছিল? শূন্য 0। 0, কারণ কোন সরণ যেহেতু নাই, কাজ হলো 0, ওকে। এবার যখন সম্পূর্ণ সরণ হয়ে গেল, তখন কাজের পরিমাণ কত হবে? ডাব্লিউ। ডাব্লিউ ডাব্লিউ, গুড। এবার ডি ডাব্লিউ কে ইন্টিগ্রেশন করলে যেটা আসবে ডাব্লিউ আসবে, 0 থেকে ডাব্লিউ। এবার এখানে ওয়াই একটা তারের ইয়ং গুণাঙ্ক, একটা তারের ইয়ং গুণাঙ্ক ধ্রুবক, সেটা কম বাড়ানো হোক আর বেশি বাড়ানো হোক, সেই জন্য ইয়ং গুণাঙ্ক কি চেঞ্জ হবে? No, sir. না না স্যার। ওকে, এইটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যেটা ছিল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল শুরুতে যেটা ছিল সেটা কি চেঞ্জ হবে? না স্যার। সেটা কি থাকবে? আদি দৈর্ঘ্য যেটা ছিল, সে আদি দৈর্ঘ্য চেঞ্জ হবে না, সেটাও কি থাকবে? দৈর্ঘ্য পরে চেঞ্জ হবে, কিন্তু আদি দৈর্ঘ্য তো চেঞ্জ হবে না, চেঞ্জ হবে? না স্যার। না না শুধু চেঞ্জ হবে এই এল, তার মানে এই এলটা চেঞ্জ হবে, যেটা হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তন, যেটা সেটা চেঞ্জ হবে। এই জন্য এটা হচ্ছে চলক, আর এখানে এল চলক। তাহলে ওয়াই এ ডিভাইডেড বাই এল, এটা হলো ধ্রুবক। ওয়াই এ ডিভাইডেড বাই ছিল এল, হ্যাঁ ধ্রুবক। একটু 1 মিনিট পরে প্রশ্ন নিচ্ছি আমি। তাহলে এল ডিএল ইন্টিগ্রেশন করলে কি হয় বলো তো? এল স্কয়ার বাই 2, এটা হচ্ছে এরকম আর কি। যদি আমি দেখাই এক্স ডিএক্স ইন্টিগ্রেশন করলে হয় এক্স স্কয়ার বাই 2, এক্স ডিএক্স হলো এক্স স্কয়ার বাই 2। তাহলে এখানে এল স্কয়ার বাই 2, যদি আমি লিমিটটা এখানে বসিয়ে দেই, তাহলে এইবার এইখানে দেখো ডাব্লিউ এর জায়গায় যদি আমি ডাব্লিউ বসাই, মাইনাস দিয়ে ডাব্লিউ এর জায়গায় 0 বসাই, এই জায়গায় হলো ওয়াই এ ডিভাইডেড বাই এল। এই জায়গায় এল এর জায়গায় এল বসবে, তার মানে এল স্কয়ার নিচে 2 ঠিক থাকবে। এল এর জায়গায় যদি 0 বসে, 0 স্কয়ার বাই 2 মানে হচ্ছে 0, 0 স্কয়ার বাই 2 মানে হচ্ছে 0। তাহলে এইখানে হলো ডাব্লিউ ইজ ইকুয়াল টু ওয়াই এ এল স্কয়ার ডিভাইডেড বাই 2l, এটা হচ্ছে কাজের মান। ওয়াই এ এল স্কয়ার ডিভাইডেড বাই 2l, এটা হচ্ছে কাজের মান। এইবার প্রশ্ন করো। স্যার এটাকে লম্বা করলে তো এটা ব্যাস ছোট হয়ে যায় না? হ্যাঁ, লম্বা করলে তার ব্যাসটা কমে যাবে, কিন্তু এইখানে যেটা ছিল এইটা হচ্ছে তারের আদি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, অর্থাৎ এইটা যখন তার, তখন তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে এ, আর তার আদি দৈর্ঘ্য হচ্ছে এল। দৈর্ঘ্যের পরিবর্তন হবে, প্রস্থচ্ছেদেরও পরিবর্তন হবে, কিন্তু আদি দৈর্ঘ্য, আদি প্রস্থচ্ছেদ, সেটার তো পরিবর্তন নাই, আছে কি? না স্যার। আদি দৈর্ঘ্য, আদি প্রস্থচ্ছেদ, সেটার পরিবর্তন নাই, পরবর্তীটা পরিবর্তন আছে। যেমন এই জায়গায় এল যেটা ছিল 2 মিটার, মনে করো ক্যাপিটাল এল এর মান 2 মিটার, 2 মিটারই আছে, কিন্তু দৈর্ঘ্য কিন্তু পরিবর্তন হয়েছে। পরে যদি আমি বলি পরিবর্তিত দৈর্ঘ্য এল প্রাইম, এল প্রাইম ইজ ইকুয়াল টু এল প্লাস এল, এল প্রাইমের মানটা পরিবর্তন হয়েছে। এই এল প্রাইমের মানটা কার উপর নির্ভর করে পরিবর্তন হয়েছে? এই যে দৈর্ঘ্যের যে পরিবর্তন, সেটার উপর নির্ভর করে, আদি দৈর্ঘ্যের উপর নির্ভর করে নয়। কথা কি ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ওকে, আর কারো কোনো প্রশ্ন? আর কারো কোনো প্রশ্ন আছে? না থাকলে স্যার লিখে এখানে দাও। ডি এর চেঞ্জ করলে কেন? হ্যাঁ, আরেকবার বলো। ডি, স্যার ডি এখানে ইন্টিগ্রেশন করার সময় ডি এটা কই গেছিল, এটা তো লেখা হয়নি দেখি। ও আচ্ছা, ইন্টিগ্রেশন করার সময় ডি কই গেল, এটা কোথায় গেল? হ্যাঁ, ওকে, ডি যে কোন জায়গায় হারিয়ে গেল সেটা একটু দেখাই।
কলমের তো কালি নাই দেখছি আমি। ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx, এই সূত্রটা কি জানো? জি স্যার। ওকে, বলো তো সূত্রটা কি? x to the x to the power power n plus 1 plus divided 1, by n plus 1. তাহলে d কোথায় গেল এটা? ও আচ্ছা স্যার। আচ্ছা, এখনো ক্লিয়ার না? আরেকটু ক্লিয়ার হই। যদি এটা x dx লিখি তাহলে সূত্র এটাকে অ্যাপ্লাই করব। এটার পাওয়ার হচ্ছে 1, এটার পাওয়ার কত? 1। তাহলে এইখানে হবে x টু দি পাওয়ার 1 প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস 1। এইখানে d যেমন থাকে না, এইখানে কি d থাকবে? না স্যার। না, এটা সূত্র ছিল। হ্যাঁ, ইন্টিগ্রেশনের সূত্র। তোমরা একটু লিখে নাও, এরপর আরেকটু লেখা বাকি আছে, তারপরে গিয়ে আমরা অঙ্ক করতে পারবো। স্যার লেখা কমপ্লিট। ওকে, লেখা কমপ্লিট। মারিয়া আক্তার, তুমি আছো এখন? জি স্যার। আচ্ছা আচ্ছা, মানে আমার মাইক্রোফোন ডিসকানেক্ট হয়ে গিয়েছিল, মানে হচ্ছে তোমার ওই যে ফোন আসছিল তো, এই জন্য আর কি। ওকে, এবার দেখো আমার প্রশ্নগুলোর উত্তর দিবা। এই তারটাকে স্মল এল পরিমাণ দৈর্ঘ্যে বৃদ্ধি করতে কাজের পরিমাণ কত? ডাব্লিউ। ডাব্লিউ সমান হচ্ছে ওয়াই এ এল স্কয়ার ডিভাইডেড বাই 12। হ্যাঁ, কাজের পরিমাণ কত বলো একটু? ওয়াই এ বাই 12। এটা হচ্ছে কাজের পরিমাণ। ওকে, এবার একটা তারকে এতটুকু বৃদ্ধি করতে যতটুকু কাজ হয় সেই পরিমাণ শক্তি তার মধ্যে জমা থাকে, যেটাকে বলা হয় সঞ্চিত শক্তি। বলো, যেটাকে কি বলা হয়? সঞ্চিত শক্তি। সঞ্চিত শক্তি, আবার বলতে পারো বিভব শক্তি, একই কথা। তাহলে সঞ্চিত শক্তি বা বিভব শক্তি ইপি দিয়ে যদি প্রকাশ করি তাহলে এখানে হবে ওয়াই এ এল স্কয়ার ডিভাইডেড বাই 12। তাহলে কাজের পরিমাণ যা, সঞ্চিত শক্তির পরিমাণ তা। কাজের পরিমাণ যা, সঞ্চিত শক্তির পরিমাণ কি? একই। তাই, গুড, একই। আসলে কি আমরা বুঝেছি কথাটা নাকি বুঝি নাই? স্যার আরেকবার একটু জি বলেন, স্যার বুঝিনি। বুঝছি। হ্যাঁ, আর একবার বলছি। একটি তারকে যখন তুমি টেনে লম্বা করবা, টেনে লম্বা করতে গেলে সেখানে একটা কাজ হয়। বলো, সেখানে কি হয়? কাজ হয়। হ্যাঁ, তুমি যতটুকু কাজ করবা সেই কাজের সমান শক্তি এই তারের মধ্যে জমা থাকবে। এইটাকে বলা হয় সঞ্চিত শক্তি। বলো, এটাকে কি বলা হয়? সঞ্চিত শক্তি। সঞ্চিত শক্তি। এইবারে সঞ্চিত শক্তিটা কিভাবে ব্যবহার করা হবে আমি সেটা বললে, যখন তুমি টেনে এতটুকু লম্বা করবা, আবার যখন তুমি এটাকে ছেড়ে দিবা সেটা আবার কি করবে? আগের জায়গায় চলে যাবে না? ও আচ্ছা স্যার, এটা তো বিভব শক্তি। বিভব শক্তি। তাহলে হ্যাঁ টেনে স্যার, বুঝতে যখন তুমি পারছি। এতটুকু নিয়ে আসবা তখন তার মধ্যে যে শক্তিটা জমা থাকে সেটা হচ্ছে বিভব শক্তি। যখন তুমি ছেড়ে দিবা সেটা আবার কি করবে? আগের জায়গায় চলে যাবে। যেমন এই শক্তিটাকে আমরা কাজে লাগিয়ে তীর ধনুকের ধনুক বানাই নাকি? এই কাজ তো তোমরা বহু করেছো আমি জানি। মাঝে একটা কাগজ দিয়ে এইভাবে আরেকজনের গায়ে মেরেছো, মেরেছো না? এই জি স্যার। জি আসলে স্যার মেরেছি। তাহলে এইখানে কি হয়? তুমি যখন এটাকে লম্বা করো তার মধ্যে একটা শক্তি জমা হয়, ছেড়ে দেওয়ার সাথে সাথে সেই শক্তিটা গতি শক্তিতে রূপান্তরিত হয়। আর গতি শক্তির কারণে ওই ছেলের বা আরেকজনের গায়ে গিয়ে লাগে, লাগলে সে একটু ব্যথা পায়। খুব বেশি ব্যথা পায় এরকম বলা যায় না, কাগজ দিয়ে কতটা ব্যথা পাওয়া যাবে, দুষ্টামি করা আর কি। ঠিক আছে? তাহলে এই জায়গায় যেই পরিমাণ শক্তি জমা হয় সেটাকে বলা হয় সঞ্চিত শক্তি। ক্লিয়ার?
এই ক্লিয়ার? জি স্যার। তাহলে এবার লেখো একক আয়তনে সঞ্চিত শক্তি। নতুন মার্কার নিয়েছি তো একটু চিকন কালি একটু হালকা মনে হইতে পারে। একক আয়তনের সঞ্চিত শক্তি ইউ ইকুয়াল টু ইপি বাই ভি। ইপি বাই ভি তার মানে হচ্ছে ওয়াই এল স্কয়ার ডিভাইডেড বাই 12। এটা হচ্ছে ইপি এর মান, নিচে হবে এ এল, যেহেতু ভি ইকুয়াল টু এ এল। এটাকে যদি আমি একটু লিখি কাটাকাটি করে, তাহলে ওয়াই এল স্কয়ার ডিভাইডেড বাই 2 এল স্কয়ার এটা হয়। এবার আমি ওয়াই এর মানটা যদি বসিয়ে দেই, এফ ওয়াই হচ্ছে এফ এল ডিভাইডেড বাই এ এল ইন্টু এল স্কয়ার ডিভাইডেড বাই 2 এল স্কয়ার। নিচে আরেক লাইন কি লেখা যাবে নাকি ডান পাশে লিখবো? ডান পাশে লিখি, সমস্যা নেই। ইউ ইকুয়াল টু একটা একটা এল কাটা যায়, কাটা গেলে উপরে থাকে হাফ ইন্টু এফ বাই এ ইন্টু স্মল এল বাই ক্যাপিটাল এল। ইউ ইকুয়াল টু হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। একটু লিখে নাও, আমি বুঝিয়ে দিচ্ছি। একটা গুরুত্বপূর্ণ নোটিশ আছে, একটা গুরুত্বপূর্ণ নোটিশ, সেটা হচ্ছে আগামী সোমবার আমাকে একটু বাড়ি যেতে হবে, বুঝছো? আগামী সোমবার আমাকে একটু বাড়ি যেতে হবে, পরে আবার ভুলে যাব, এর মধ্যে বলে নেই। তো বাড়ি যেতে হবে হচ্ছে নির্বাচনের কাজে, সোমবারই নির্বাচন। তো আমি হয়তো ওই দিন ব্যস্ত থাকবো, ব্যস্ত থাকার কারণে সোমবারে ক্লাসটা নিতে পারবো না। তো আমি চাচ্ছিলাম ওই দিন তোমরা একটা পরীক্ষা দাও। তোমরা কি পরীক্ষা দিবা নাকি ওই দিন ক্লাসটা অফ রাখবো, পরে একদিন ক্লাসটা নিয়ে নিব? স্যার ছুটি দিয়ে দেন। স্যার পরীক্ষা নেন। স্যার পরীক্ষা নেন। ছুটি স্যার দাও। পরীক্ষা নেন। স্যার কোন চ্যাপ্টারে পরীক্ষা নেবেন? ছুটি দেন। হ্যাঁ পরীক্ষা। এই এই স্যার অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে তো স্যার, ওই দিনই তো 21 তারিখ স্যার। জি স্যার, স্যার অ্যাসাইনমেন্ট আছে স্যার, ছুটি দেন। ও স্যার হ্যাঁ। ছুটি দেন স্যার, ছুটি দেন। ও তোমাদের ওই দিন আবার ওই অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। হ্যাঁ জি হ্যাঁ স্যার। অ্যাসাইনমেন্ট আছে ওটা তো ভুলে গেছি। জি স্যার, ছুটি দেন স্যার। এই শোনো, কিন্তু তোমাদের তো ওই স্যার দিন একদিন অফ অ্যাসাইনমেন্ট থাকলে জমা কিছু দিতে হবে হবে। না। স্যার ক্লাস তো 2টায়, ওই সময় পরীক্ষা দিলে তো সমস্যা নাই। হ্যাঁ আমি ওইটা বলছিলাম, তোমরা অ্যাসাইনমেন্ট জমা দিবে তো আগে, ক্লাস তো হবে 2টায়। স্যার কতদিন পর বন্ধু বান্ধবের সাথে একসাথে হবে স্যার? কতদিন পর স্যার কলেজে যাব? ও কতদিন পরে কলেজে যাবা, এই জন্য তোমরা একটু মন উড়ু উড়ু করতেছে, তাই তো? জি স্যার। আমাদের এটা কি সবারই অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার ডেট ওই দিন সবার? ইয়েস স্যার। ঢাকা কলেজের নোটিশে 20 তারিখ দেওয়া, আমাদের 21 তারিখ দেওয়া। আর 21 তারিখ, এই 2 দিনের মধ্যে সবাই দিবে মোটামুটি। 20 তারিখ আর 21 তারিখের মধ্যে সবাই দিবে। আচ্ছা, আমি অনেকে ছুটি চাচ্ছে, আবার অনেকে বলছে পরীক্ষা দেন। আমি চাচ্ছিলাম আসলে, আমি যেটা প্ল্যান করেছিলাম সেটা হচ্ছে আমি ব্যস্ত থাকি আর যাই থাকি, তোমাদের একটা পরীক্ষার লিঙ্ক ওই সময় আমি রাস্তায় থাকলেও তোমরা যদি কেউ আমাকে মনে করিয়ে দাও তাহলে লিঙ্কটা দিয়ে দিতে পারবো, আর লিঙ্কটা দিলে তোমরা পরীক্ষাটা দিতে পারবা। আমি চেয়েছিলাম তোমরা পরীক্ষা দাও,
মানে আমি এটা মন থেকে চেয়েছিলাম আর কি, যে ওই দিন পরীক্ষাটাও একেবারে পড়াটা অফ না রেখে পরীক্ষা দিলেও একটু পড়া হবে, এটা চেয়েছিলাম আমি। এখন তোমরা আবার ভালো হয়। না হলে ভালো হয়। আচ্ছা, এইবার আমি একটু জরিপ করি, কয়জন পরীক্ষা দিতে চাও হাত তোলো তো। এমসিকিউ টাইপ, ওরে আল্লাহ, একজন পরীক্ষা দিতে চাই, 2 জন, 3, 4, 6, 7, 8। পরীক্ষা এমসিকিউ টাইপ হবে, পরীক্ষা দিতে চায় 8 জন। এবার তোমরা হাত নামাও। এবার বন্ধ চাই কয়জন, তোমরা হাত নামিয়ে দাও। বন্ধ চাই কয়জন, বন্ধ, যে সোমবারে বন্ধ থাকুক, এটা চাই কয়জন। সারছে স্যার এটা দেখে লাভ নাই। বন্ধ জয়যুক্ত হলো, বন্ধ জয়যুক্ত হলো। তাহলে আর কি করব, ঠিক আছে, কিন্তু আরেকদিন পড়তে হবে। জি স্যার, ওইদিন পড়ায় দিন বেশি করে। সব না, ওই দিন পড়ায় দিয়ে বেশি করে বলতে আরেকটা ডেট নিতে হবে, সোমবারের পরিবর্তে আরেকটা ডেট নিতে হবে। সেটা মঙ্গলবার, বুধবার না, বৃহস্পতিবার, আগামী বৃহস্পতিবারে ক্লাস করে ওই দিন আমি বলে দিব, কারণ এর মাঝে দিয়ে যদি কোনো ঝামেলায় পড়ে যায় এই জন্য ডেট দিয়ে আবার চেঞ্জ করা যাবে না। বৃহস্পতিবারে ক্লাস করে আমি বলে দিব কবে তোমাদের ক্লাসটা হবে। তবে ধরে রাখো শনিবারে হতে পারে, কিন্তু মিলবে না তো আবার অনেকের, এটা তার এক প্যারা হয়ে যাবে। আমি একটা ডেট দিলে তো সেটা আবার মিলে না অনেকের। আচ্ছা যাই হোক, শুক্রবারেও ফেলতে পারি, বলা যায় না। ছুটি স্যার। স্যার কোন শুক্রবার? এই শুক্রবার না, কালকে না, নাকি কালকে নিয়ে নিবো ক্লাসটা, বললে কালকে নিয়ে নিতে পারি। স্যার 10টার সময় তো কোচিং আছে স্যার। রাত 10টায়? না না, দিন 10টায়। দিন 10টায় না, আমি শুক্রবারে নিলে আমি জানি তোমাদের অনেক অনেক বেজাল হয়, সেজন্য আমি ক্লাস নেই রাত 10টায়। পাঠাই 9:30 ক্লাস আছে। 10:30 ক্লাস আছে। স্যার 10:30 স্যার 10:30। ঠিক আছে, আগামী বৃহস্পতিবার ক্লাস করার পরে বলবো কখন ক্লাসটা নিব। ঠিক আছে, বৃহস্পতিবার ক্লাসটা করে নেই, তারপরে শুক্রবারে অথবা শনিবারে 2 দিনের একদিন ক্লাসটা নিয়ে নিব। আমি ক্লাস নিতে যাচ্ছি কেন, সেটার কারণ হচ্ছে তোমাদের যদি আমি বলি যে একদিন একটু বেশি করে পড়াই দিব, এরপরে আবার তোমাদের ক্লাস থাকে, এইটা হয় না। তারপরে হচ্ছে যদি বলি মাঝে দিয়ে একদিন ক্লাস নাও, সেটাও হয় না। কিন্তু তোমরা কিন্তু সব থেকে পিছিয়ে আসো, এটা তো তোমরা জানো, তোমরা 7 নম্বর ওদের পড়তেছো, আর বাকিদের কিন্তু ফার্স্ট পেপার শেষ। এই জন্য মানে আমি এই জন্য চাচ্ছি তোমাদের ক্লাস যেন একটু মিস না হয়। একটা ক্লাস মিস হলে সমস্যা নেই, কিন্তু যারা একটু এগিয়ে আছে তাদের জন্য বলতাম ঠিক আছে তোমরা একটা ক্লাস মিস করেছো সমস্যা নেই, কিন্তু তোমাদের তো সিলেবাসটা আমার একটা পর্যন্ত নিতে হবে। ঠিক আছে, এই জন্য আমি একটু টেনশনে থাকি আর কি, একটা ক্লাস মিস করতে চাই না। ওকে, ফার্স্ট ইয়ার শেষ করতে আরো কতদিন লাগতে পারে? ফার্স্ট ইয়ার শেষ করতে যতদিনই লাগুক, তোমার পরীক্ষার আগে শেষ করে দিব। এখন পরীক্ষা কবে হবে জানি না। ক্লিয়ার? কোন পরীক্ষা? বোর্ড পরীক্ষা। বোর্ড পরীক্ষা সেকেন্ড পেপারও শেষ করা লাগবে। এই টেনশন করো না, খুব দ্রুতই, যত দ্রুত সম্ভব তত দ্রুত শেষ করে দেব ইনশাআল্লাহ। ওকে, আমরা এবারে জায়গায় আসি। সঞ্চিত শক্তি বা বিভব শক্তি Y/A/L² / 12, এটা ঠিক ছিল। এবার একক আয়তনে সঞ্চিত শক্তি, একক আয়তনে সঞ্চিত শক্তি কথাটার মানে কি? এখানে যে তারটা ছিল সেই তারের আয়তন হচ্ছে V, বলো সেই তারের আয়তন কত? V। এই V এর মানটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল গুণ দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল গুণ দৈর্ঘ্য, এইটা হচ্ছে তার আয়তন। সত্য না মিথ্যা? সত্য। 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 ওকে, এবার আমি এই তারটাকে লম্বা করলাম, খাটো করলাম, তার আয়তনের কি কোনো পরিবর্তন ঘটবে? না স্যার। লম্বা করলাম, খাটো করলাম, তার আয়তনের কোনো পরিবর্তন ঘটবে না। লম্বা করি আর খাটো করি যাই করি, এখন ভি আয়তনের মধ্যে শক্তি হলো এটা, ভি আয়তনের মধ্যে শক্তি হলো এটা ইপি। তাহলে একক আয়তনের শক্তির পরিমাণ কি হবে? ইপি বাই ভি।
আমার এই কথাটা কি তোমরা বুঝতে পারো? জি স্যার। ওকে, তাহলে ইপি এর মানটা আমরা এখান থেকে এখানে বসিয়ে দিলাম, YAL স্কয়ার ডিভাইডেড বাই 2L বসিয়ে দিলাম। এই V মানে হচ্ছে AL বসিয়ে দিলে কারো কোনো আপত্তি আছে? স্যার ইপি বাই ভি কেন হলো আরেকবার বলবেন? আবার বলছি, হ্যাঁ এইখানে বলি, হ্যাঁ বলো, সম্পূর্ণ আয়তন ভি আয়তনের শক্তির পরিমাণ কত? স্যার ইপি। তাহলে জি স্যার, বুঝেছি। একক আয়তনের শক্তির পরিমাণ কত? ইপি বাই ভি। ক্লিয়ার? জি স্যার। ওকে, ঠিক আছে। হ্যাঁ, মনের মধ্যে যদি কোনো সন্দেহ থাকে বলে ফেলবা, তাহলে সুবিধা। এবার এই মানগুলো বসিয়ে দেওয়ার পরে দেখো, এই এ আর এই এ কাটা যায়, দুইটা এ কাটা দেওয়ার পরে উপরে থাকে YL স্কয়ার, এই যে YL স্কয়ার, আর এইটা তো নিচে চলে আসবে 2 এই যে এখানে একটা এল, এখানে একটা এল, 2L স্কয়ার, তাহলে YL স্কয়ার ডিভাইডেড বাই 2L স্কয়ার লেখা যায় না? জি স্যার। বলো। ওকে, এবার y এর মান হচ্ছে FL বাই AL, এটা আমরা আগেই শিখেছিলাম, শুরুতেও লিখেছিলাম FL ডিভাইডেড বাই AL। এইবার দেখো, এইখান থেকে একটা এল, এইখান থেকে একটা এল কাটা যায়, এই উপরে ক্যাপিটাল এল, নিচে একটা ক্যাপিটাল এল কাটা যায়, তাহলে কি থাকে সেটা দেখি। এই যে নিচে 2, এটা হাফ আকারে রেখে দিলাম, আর F বাই A, এই যে F বাই A রেখে দিলাম, ইনটু দিয়ে এখানে একটা এল থাকে, এখানে একটা এল থাকে, এল বাই এল লিখতে পারি। বলো, পারি? জি স্যার। এইবার এটাকে যেভাবে লিখবো বা বলবো সেটা হচ্ছে একক আয়তনের সঞ্চিত শক্তি হাফ ইনটু পীড়ন ইনটু বিকৃতি। এইটা মনে রাখাটা সহজ, এই জন্য আমরা এই ফর্মে নিলাম। একক আয়তনের সঞ্চিত শক্তি হাফ ইনটু পীড়ন ইনটু বিকৃতি। পীড়ন মানে হচ্ছে F বাই A, ইয়েস স্যার। ওকে, হাফ ইনটু পীড়ন ইনটু বিকৃতি, এটা দিয়ে আমরা একটা অঙ্ক করি, পরে আমরা পড়বো পয়সনের অনুপাত। মুছে দিব? তোমরা কি দেখতে পাও? জি স্যার। জি স্যার। আমি কি মুছে দিব? জি স্যার। ওকে, চিত্রটা মুছে দিয়েছি, চিত্রটা আবার একটু পরেই লাগবে, আবার কষ্ট করে আমার রাখতে হবে, তোমাদেরও রাখতে হবে। যাই হোক, তোমাদের সাথে কষ্ট করলাম, সমস্যা নাই। 2 মিটার দৈর্ঘ্যের একটি তারের ব্যাসার্ধ 2.2 মিলিমিটার। তারের দৈর্ঘ্য বরাবর বৃদ্ধি পায়। মোট সঞ্চিত শক্তি বের করো। 2 নাম্বার, একক আয়তনে সঞ্চিত শক্তি বের করো। মোট সঞ্চিত শক্তি বের করো, আর একটা হচ্ছে একক আয়তনে সঞ্চিত শক্তি বের করো। দুইটা অঙ্ক করবো আমরা এখানে।
তোমাদের প্রশ্ন উঠানো শেষ হলে আমাকে বলবা। স্যার শেষ তো। শেষ? ওকে, চিন্তা করব আমরা পরে, আগে চিন্তা করে লাভ নাই, চিন্তা করে খুব কিনেরা করতে পারবো না। যা যা দেওয়া আছে লিখে ফেলি। আদি দৈর্ঘ্য ক্যাপিটাল এল সমান হচ্ছে 2 মিটার। এখানে ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাসার্ধ আর সমান হচ্ছে 2.2 মিলিমিটার। 2.2 ইন্টু 10⁻³ মিটার। যেহেতু ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে আমরা ক্ষেত্রফল বের করতে পারবো a ইকুয়াল টু পাই আর স্কয়ার। কি বের করতে পারবো নাকি পারবো না? জি স্যার। পারবো। তাহলে এই মানটা লিখে ফেলি, তাহলে আমাদের চিন্তা করতে সহজ হবে, এই জন্য লিখলাম 1416। যারা এক্সপার্ট, তোমরাও এক্সপার্ট হয়ে যাবা, তখন এইগুলো এইভাবে করবা না, এখানে মান বসাই দিবে একবারে। কিন্তু এখন যেহেতু আমরা নতুন, এই জন্য ভেঙে ভেঙে করতেছি, তোমরাও এক্সপার্ট হয়ে যাবে। এর মান কত হয় আমাকে একটু বলো তো। So 1.52 into 10⁻⁵ 10⁻⁵ মিটার স্কয়ার এটা। ওকে, এবার এখানে বল দেওয়া আছে এফ, এফ 150 নিউটন। তারপরে কি দেওয়া আছে, দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পায়, স্মল এল সমান হচ্ছে 5% ক্যাপিটাল এল, তার মানে হচ্ছে 0.05 ক্যাপিটাল এল, 0.05 ক্যাপিটাল এল। এতটুকু আমাদের উদ্দীপকে দেওয়া আছে। এবার মোট সঞ্চিত শক্তি বের করতে বলেছে, মোট সঞ্চিত শক্তি বের করতে বলেছে। 1 নম্বরে মোট সঞ্চিত শক্তি আমরা লিখলাম ইপি ইকুয়াল টু হোয়াট। এবার মোট সঞ্চিত শক্তির সমীকরণ কি বলো। YA small l square is divided by 2 capital L. YA স্মল এল স্কয়ার ডিভাইডেড বাই 2L, এটা হচ্ছে মোট সঞ্চিত শক্তির সমীকরণ। দেখো আমরা জানি EP ইকুয়াল টু YA L স্কয়ার ডিভাইডেড বাই 2L। এটা ছিল সত্য না মিথ্যা? Yes, sir. সত্য। ওকে, যদি আমরা এই জায়গায় y এর মানটা বসিয়ে দেই, FL ডিভাইডেড বাই AL ইনটু AL স্কয়ার ডিভাইডেড বাই 2L। এখানে যেহেতু y নাই, তাই আমরা y এর মানটা এভাবে বসিয়ে দিতে পারি, পারি নাকি পারি না? জি স্যার পারি। দিলে কি সুবিধা হবে দেখি, সুবিধা হয় কিনা কোনো। এই এল কাটা যায়, এই জায়গায় এ কাটা যায়, একটা এল কাটা যায়, তাহলে এখানে হয় এফ স্মল এল ডিভাইডেড বাই 2, এফ স্মল এল ডিভাইডেড বাই 2। এটা সহজ হয়ে গেল না? জি স্যার। এবার এই জায়গায় এফ এর মান 150 ইন্টু এল এর মান, এই যে জায়গায় দেখো এল এর মান আমরা এখানে রেখেছিলাম যাতে করে কাটাকাটি করা যায়, কিন্তু এখানে যেহেতু স্মল এল ক্যাপিটাল এল এখানে নাই, কাটাকাটি হয়ে গিয়েছে, সেহেতু আমরা এখানে মানটা বের করব। কি মান বের করব? 0.05 ইন্টু 2.2। এই যে দেখো ক্যাপিটাল এল এর মান, সরি 2.2 না তো, কয় মিটার ছিল? 2। ক্যাপিটাল এল এর মানটা আমরা এখানে বসিয়ে দিলাম, কোনো সমস্যা আছে? না স্যার। 0.05 ইন্টু 2 ডিভাইডেড বাই 2। 2 কাটা যায়, এটা গুণ করলে যা হবে তাই। স্যার 7.5 7.5 কত? 7.5 7.5
7.5 জুল। অঙ্কটা কি কঠিন স্যার, নাকি বেশি? না স্যার অঙ্ক সহজ, কিন্তু স্যার একটা লেখা বুঝতেছি না স্যার। ওই হ্যাঁ, যে বলো। ইপি 12 ওইটার পরে সেকেন্ড লাইনটা একটু বুঝতেছি না, এফ টি লিখেছে না এফ কে লিখেছে? এটা হচ্ছে তোমার এই যে এটা y সমান আমরা জানি FL ডিভাইডেড বাই AL, জানি? এবার বুঝছি। মানে কেটে দিয়েছি তো, এই জন্য তুমি ভাবতেছো ঠিক। সবাই কি এটা পারবো? জি সবাই স্যার। বলো। ওকে, এইবার যাব আমি 2 নাম্বার অঙ্কে। 2 নাম্বার 2 নাম্বার অঙ্কের মধ্যে সূত্র আমরা জানি হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি, জানি নাকি জানি না? তো জানি। আমি তো আবার এইটাও জানি, ইউ ইজ ইকাল টু ইপি বাই ভি, মানে ইপি বাই এল, জানি না? জি স্যার। আমি এটা দিয়ে বের করতে পারি 7.5 এর মান হচ্ছে 1.52 ইন্টু 10 টু দি পাওয়ার -5 ইন্টু এল এর মান হচ্ছে 0.05 ইন্টু 2। তোমার যেটা দিয়ে মনে চায় সেটা দিয়ে অঙ্ক করবা, কারণ অঙ্ক করবা তুমি। স্যার এটা দিয়ে তো প্রথমটা করলেই হতো স্যার, এই সূত্র দিয়ে। এটা দিয়ে কোনটা করলে হইতো? স্যার প্রথমটা স্যার, স্যার আয়তন তো আমরা জানি স্যার। মানে ইপি এর মান ভিইউ এইভাবে করতে, তাই তো? ইয়েস স্যার। ইপি এর মান ভিইউ, ইউ এর মান কত? একটা তো বের করে নেওয়া লাগবে নাকি? ইয়েস স্যার, বুঝতে পেরেছি। একটা বের করে নিয়ে তারপরে তুমি এটা ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নাই, কিন্তু একটা তো আগে বের করে নিতে হবে। তুমি বাসায় বসে আরো চিন্তা করবা কিভাবে করা যায়, যেইভাবে করতে পারো কোনো সমস্যা নেই। ফিজিক্সের মধ্যে কোনো নির্দিষ্ট নিয়মই নাই, ফিজিক্স ঠিক থাকতে হবে। তুমি যেটাই ব্যবহার করো ফিজিক্স ঠিক থাকতে হবে, তাহলে কোনো সমস্যা নেই। আর যারা ফিজিক্স বুঝবে তারা যেভাবে লিখবে সব ঠিক হবে। বলো এবার রেজাল্ট কত? এল না স্যার এটার মান অনেক বড় আসতেছে। মান বড়ই আসবে। 4.93 into 10 to the power 6. আরেকবার 4.93 into 10 to the power 6 আসে। 10 টু দি পাওয়ার 6 জুল বড় আসবে। কেন বড় আসবে? এটাই তো বুঝতেছি না। হ্যাঁ, আমরা যে তারটা নিয়েছি সেই তারের ক্ষেত্রফল দেখো অনেক ছোট, তার মানে তার আয়তনটা অনেক ছোট ছিল। কিন্তু এইটা কতটুকু আয়তনের মধ্যে শক্তি? একক আয়তন কথাটার মানে হচ্ছে 1 ঘনমিটার আয়তন। 1 ঘনমিটার আয়তন বিশাল বড় একটা আয়তন। 1 ঘনমিটার আয়তন বিশাল বড় একটা আয়তন। আয়তন। সেই আয়তনের মধ্যে মোট শক্তি হবে এত জুল। স্যার স্যার বলো। v equals to a small l কেন? এই হ্যাঁ 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 হ্যাঁ, ভুল করেছি। ভি ইকুয়াল টু স্মল এল হবে না বাবা, ক্যাপিটাল হবে ক্যাপিটাল এল। দেখছো এটা ভুল হয়েছে, এটা হবে 2, এটা হবে 2। ক্যালকুলেশন করে একটু বলো। এ ক্যাপিটাল এল হবে, স্মল এল হবে না। স্যার এল এর মানটা কিভাবে বের করলেন আবার একটু বলবেন? বলেন। জি স্যার। ওকে, এই ক্যালকুলেশনটা একটু বলে নাও, তারপরে ওটা বলছি। এটা আসে 2.46 into 10 to the power 5. 2.46 ইন্টু 10 টু দি পাওয়ার 5 জুল। হ্যাঁ, ওকে, এটা তাহলে হলো। একজন বলছে এটা কিভাবে বের করলেন সেটা একটু বলেন। এত বল প্রয়োগ করায় এর দৈর্ঘ্য 5% বৃদ্ধি পায়, তাহলে দৈর্ঘ্য কতটুকু বেড়ে গেল? স্যার মোট দৈর্ঘ্যের 5%। মোট দৈর্ঘ্যের 5%, তাহলে দৈর্ঘ্য বৃদ্ধিটা হলো মোট দৈর্ঘ্য এল তার 5%। এটা কি বুঝেছো? জি স্যার। এবার 5% মানে হচ্ছে 0.05, এটা জানো? জি স্যার। স্যার এই বুঝছি। যেটা 5%, বাকিটা বুঝে গেছো? জি স্যার। ওকে, স্যার আমরা কি আয়তন অঙ্কটা বুঝেছি? একটা কথা বলি স্যার, আয়তন একটা কথা কম বলো। হলে সেখানে সঞ্চিত শক্তির পরিমাণ বেশি হবে কেন স্যার? এটা তো বলের সাথে সম্পর্কিত ছিল যতটুকু জানি।
ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি বলে দিচ্ছি। আয়তন কম হলে সঞ্চিত শক্তি হবে কম, আয়তন বেশি হলে সঞ্চিত শক্তি হবে বেশি। এইটা তো ঠিক আছে? জি স্যার। ওকে, হ্যাঁ ঠিক আছে। এবার আমি উত্তর দিচ্ছি, তুমি বুঝে যাবা। 1 মিটার কিউব এর মধ্যে কত পরিমাণ শক্তি আছে সেটা আমি বের করব। তোমাকে আমি বলে দিলাম 0.001 মিটার কিউব আয়তনে শক্তি আছে 500 জুল, না 50 জুল। বলো এটা কি 1 থেকে কম না বেশি? কম। অনেক কম। হ্যাঁ, প্রশ্ন যে করেছে তাকে আমি বেশি করে বুঝাবো, কারণ সে যদি বুঝে বাকিরা বুঝবে। বলো এটা 1 থেকে কম না বেশি? জি স্যার, কম। কম আয়তনে শক্তি আছে 50 জুল। এবার আমি বের করতে চাই একক আয়তনে, অর্থাৎ 1 ঘনমিটার আয়তনে শক্তির পরিমাণ কত? কত হবে? 50 ডিভাইডেড বাই 0.001 জুল কত হয় বলো তো? হ্যাঁ স্যার, 50,000। 5 into 10 to the power 4 জুল। তাহলে তোমার কাছে মনে হচ্ছে এইটা বড় এটা ছোট। একক আয়তন বের করলে আমাদের কাছে মনে হয় ছোট না, একক আয়তন বের করলে আমাদের কাছে মনে হয় ছোট হয়ে যাবে না। আগের মানটা যদি ছোট থাকে পরে একক আয়তন বের করলে সেটা বড় হয়ে যায়। আয়তন কি হয়ে যায়? বড় হয়ে যায়। বড় হয়ে যায়, তখন শক্তির পরিমাণটা বেশি হয়ে যাবে। এইবার কি বুঝতে পেরেছো? ক্যালকুলেশন তো তাই বলে, কিন্তু বাস্তবে অথেন্টিক লাগতেছে না। মানে বাস্তবের সাথে মিল পাচ্ছ না? না স্যার, বুঝছি, সমস্যা নেই। এইটা বললে হবে না। শোনো, আমার সাথে তুমি কথা বলো, বুঝছি সমস্যা নেই কথাটা বলা যাবে না, বলতে হবে 100% বুঝে বুঝছি। না বুঝে বুঝছি মামুন স্যার একটু বকা দিবে এই জন্য বুঝে গেলাম মাঝে দিয়া, এইটা বললে হবে না। আমাকে বলতে হবে বুঝে বুঝছি। তুমি আমাকে বলো বুঝে বুঝছি নাকি না বুঝে বুঝছি? স্যার আমি বলতে চাচ্ছি কি স্যার, ক্যালকুলেশন দিয়ে বুঝতে পারতেছি যে জিনিসটার পরে মানটা বেড়ে যায়, কিন্তু বাস্তবে যদি চিন্তা করি তাহলে তো দেখি একটা ছোট বস্তুর আয়তন কম, সেটার মধ্যে সঞ্চিত শক্তি কম, আর যেটার আয়তন বেশি সেটার মধ্যে সঞ্চিত শক্তিও বেশি। এইটাই তো আমরাও বলছি, ক্যালকুলেশন তো তাই বলে। ক্যালকুলেশন কি উল্টা বলে? তুমি আবার সবকিছু ভুলে যাও, আগে যা বলেছি সব ভুলে যাও, আমি আবার বলছি। তুমি আমাকে বলো এই আয়তনটা কি কম নাকি বেশি? কম। এক মানে এইটা বড় নাকি এক বড়? এক বড়। তাহলে এইটার মধ্যে শক্তি আছে 50 জুল আর একের মধ্যে শক্তি আছে 50,000 জুল। তাহলে আয়তন যেখানে কম সেখানে শক্তি কম, আয়তন যেখানে বেশি সেখানে শক্তি বেশি। ম্যাথ তো তাই বলে, বাস্তব জীবনে তো তাই বলে নাকি? জি স্যার। কি বুঝছো এবার? বুঝছো না বুঝো নাই? জি স্যার, এবার বুঝতে পারছি। কয় পার্সেন্ট? 100%। গুড। মানে তোমার মধ্যে প্যাচ লাগছে কোনটা আমি জানি তো, সেটা হচ্ছে একক আয়তন বের করলে আমাদের মনে হয় এটা ছোট, এটা তো আসলে ছোট না। এই ক্ষেত্রে এটা বড়, এই যে এইটা ছিল ছোট, ছোট আয়তনে ছিল কম, একক আয়তন বের করে মানে এই আয়তনটা বড় হয়ে গেল, এটার তুলনায় এই আয়তনটা অনেক বড় হয়ে গেল। জি স্যার। আমরা সাধারণত এভাবে বের করি 10 ঘনমিটার আয়তনে শক্তি আছে 8 জুল, তাহলে 1 ঘনমিটার আয়তনে শক্তি আছে কত জুল? কম। কিন্তু ম্যাথমেটিক্স এর মাধ্যমে যখন তুমি করবা তখন এই 0.001 ঘনমিটার আয়তনে শক্তি 8 জুল, 1 ঘনমিটার আয়তনে শক্তি আছে কত জুল, এটা দিয়ে ভাগ করলে 1 ঘনমিটার আয়তনে বের হবে। ম্যাথমেটিক্সটা আসলে এমন ভাবে হইছে যে এটা অটোমেটিক তোমার বাস্তবের সাথে মিলে যাবে। স্যার বলো এবার। স্যার এটার একক কি জুল পার মিটার কিউব হবে না? একক আয়তনে শক্তির পরিমাণ জুল পার মিটার কিউব। তুমি যদি বলো একক আয়তনে শক্তি এত জুল, ওকে। যদি বলো শক্তির পরিমাণ এত জুল পার মিটার কিউব, তখন একক দেখে বোঝা যাবে এটা একক আয়তনে শক্তি। যেমন বন্দুকের পশ্চাৎবেগ যদি আমরা বলি, বন্দুকের পশ্চাৎবেগ আমরা বললে মাইনাস দেই না, কিন্তু যদি বলি বন্দুকের বেগ তাহলে মাইনাস দেই, মনে আছে?
জি স্যার। ওকে, যদি এটা তুমি একক আয়তনের শক্তি বলো তাহলে আর পার মিটার কিউব দেওয়া লাগবে না। যদি একক আয়তনে না বলে শুধু শক্তির পরিমাণ বলো অথবা এইভাবে লিখে রাখো যে আনসার হলো, এভাবে লিখে রাখো আনসার 2.46 ইন্টু 10⁵ জুল, তখন আবার লিখতে হবে পার মিটার কিউব। কি বুঝাতে পেরেছি? জি স্যার। হ্যাঁ, দুইভাবে লেখা যাবে। স্যার একটা এবার একটা প্রশ্ন একটা প্রশ্ন করো। স্যার ক্ষেত্রফলকে আয়তন দ্বারা গুণ করলে স্যার 3D হয়, মানে থার্ড ডাইমেনশন। এখন যদি আমরা এটাকে সময় দিয়ে গুণ করি তাহলে কি হয়নি। ক্ষেত্রফলকে আয়তন দ্বারা গুণ করলে 3D হয় না, ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দ্বারা গুণ করলে 3D হয়। স্যার ওই জুল পার মিটার কিউবের কথাটা কি বললেন আরেকবার বলবেন? হ্যাঁ, আরেকবার বলছি। হ্যাঁ, ওর প্রশ্নের উত্তরটা আগে দিয়ে নেই, তুমি আরেকবার প্রশ্নটা করো। তোমার প্রশ্নটা হবে ক্ষেত্রফলকে যদি আমরা দৈর্ঘ্য দিয়ে গুণ করি তাহলে সেটা আয়তন হয়, যেটা হলো 3D। কি ঠিক আছে? সময় দ্বারা গুণ করলে তাহলে কি দ্বারা সময় দ্বারা গুণ করলে কি 4 নম্বর ডাইমেনশন পাবো? 4 ডাইমেনশন, মানে তুমি 4 ডাইমেনশন চিন্তা করতেছো, এটাই তো? জি স্যার। 4 ডাইমেনশন তুমি দেখতে পাবা না, চিন্তা করতে পারবা। সেটা হচ্ছে এই সেকেন্ড পেপারের 8ম অধ্যায়ে গিয়ে, যেটাকে বলে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, সে জায়গায় 4 নম্বরের একটা ডাইমেনশন আছে, সেটা হচ্ছে সময়। সেটা সেই জায়গায় গিয়ে, সেই জায়গায় কিছু শর্ত আছে, আবার সেই শর্তগুলো পড়ার পরে তুমি এটা করতে পারবা, এখন না। কথা কি ক্লিয়ার? জি স্যার। ডাইমেনশন চেঞ্জ করতে গেলে একটু সময় লাগবে। হ্যাঁ, এবার তোমার প্রশ্ন করো, তুমি কি বলেছো একক আয়তনে? আমি তো শুনতে পাইনি। ওকে, আমি বলে দিচ্ছি। যদি তুমি বলো একক আয়তনে সঞ্চিত শক্তি, একেবারে লাস্টে লিখলা একক আয়তনে সঞ্চিত শক্তি এত জুল, উত্তর ওকে। এবার যদি তুমি লিখতে চাও যে শেষে গিয়ে যদি আমরা লিখি যে আনসার এত জুল, আমাদের প্রশ্ন করেছে একক আয়তনে সঞ্চিত শক্তি কত, সেটা প্রশ্ন করেছে। তো সে জায়গায় যদি তুমি আনসার লিখে দাও এত জুল, তাহলে হবে না, একটু ভুল হবে। সে জায়গায় লিখতে হবে এত জুল পার মিটার কিউব। এত জুল পার মিটার কিউব লিখলেই বোঝা যাবে একক আয়তনে সঞ্চিত শক্তি। কি ক্লিয়ার? স্যার একটা কথা বলি। বলো। ব্যাপারটা কি এরকম যে n পরিমাণ ইউ যদি যোগ করি তাহলে বিভব শক্তি পাবো, মোট বিভব শক্তি? কি পরিমাণ শক্তি যোগ করলে? মানে স্যার অসংখ্য, মানে n পরিমাণ ইউ যদি আমরা যোগ করি তাহলে কি আমরা বিভব শক্তি পাবো? n পরিমাণ ইউ মানে হচ্ছে একক আয়তনের শক্তি যদি যোগ করি তাহলে আমরা মোট বিভব শক্তি বা সঞ্চিত শক্তি পাবো কিনা? তোমার কথার মধ্যে একটা প্যাচ আছে। এবার তুমি যদি বলো n পরিমাণ ইউ যোগ করলে আমরা ইপি পাওয়ার কথা, ইপি হচ্ছে মোট শক্তি ইপি, তাহলে n সংখ্যক ইউ যোগ করলে আমরা ইপি পাওয়ার কথা, তাই তো? জি স্যার। এবার n সংখ্যক ইউ মানে হচ্ছে 1 ঘনমিটার আয়তনে। এবার ইপি যদি হয় 0.01 ঘনমিটার আয়তনে, তাহলে n সংখ্যক ইউ মানে কি? স্যার আপনি ওইটা 0.01 না ধরে 3 মিটার কিউব ধরেন। হ্যাঁ, ধরলাম। যদি 3 মিটার কিউব ধরি তাহলে 3টা ইউ যোগ করলে আমরা এটা পেয়ে যাব। জি স্যার, সেটাই বলতেছি। হ্যাঁ, যদি আমি এটাকে 3 ধরি, কিন্তু সবসময় তো 3 হবে না, কম হইতে পারে। এই জন্য এই সূত্রের মধ্যে এটাকে ফেলা যাচ্ছে না। ক্লিয়ার? এটা এক্স্যাক্টলি তোমাদের। এবার আমি যাব পয়সনের অনুপাত। স্যার তখন ওটা 3 ধরলে কিন্তু একক আয়তনে সঞ্চিত শক্তির মান কমে যাবে। হ্যাঁ, কমে যাবে, কখনো কমবে আবার কখনো বেড়ে যাবে। আমি কি এটা বুঝতে দেব? 50 নিউটন বল। 250 250
নিউটন বল প্রয়োগ করায় এর দৈর্ঘ্য 8% বৃদ্ধি পায়। মুছে দেই? জি স্যার। ওকে, পয়সনের অনুপাত এটার একটা গুরুত্বপূর্ণ টপিক। স্থিতিস্থাপক সীমার মধ্যে কোন বস্তুর পার্শ্ব বিকৃতি স্যার এটা স্যার কিসের অনুপাত লিখছেন? পয়সন 20 অনুপাত। পয়জন 20 না, একজন বিজ্ঞানীর নাম পয়সন। পয়সনের অনুপাত লিখছি। দৈর্ঘ্য বিকৃতির অনুপাতকে ওই বস্তুর স্থিতিস্থাপক সীমার মধ্যে কোন বস্তুর পার্শ্ব বিকৃতি ও দৈর্ঘ্য বিকৃতির অনুপাতকে ওই বস্তুর পয়সনের অনুপাত বলে। চিত্রটা তোমাদের আবার আঁকতে হবে, আমি না আঁকলেও পারতাম, আমার আগে একবার আঁকা ছিল, ভুলবশত মুছে ফেলেছি।
আজকে গতকালের রেজাল্টের পরীক্ষার রেজাল্টটা দেওয়া হবে কিনা? স্যার পয়জনের অনুপাতের এই চিহ্নটা কি সিগমা? এটা হলো সিগমা, হ্যাঁ সিগমা। তারা তো একটু দেখি রেজাল্টটা এখনই দিয়ে দেওয়া যায় কিনা। তোমাদের লেখা শেষ হলে আমাকে একটু জানাইও। জি স্যার শেষ। লেখা হয়েছে। লেখা হয়েছে, ওকে। এখানে কয়েকজন আবার রোল নাম্বার জানে না নাকি? তোমরা কি সবাই রোল নাম্বার লিখেছিলা? স্যার আমি জানি না। তুমিও জানো না রোল? এখনো জানো না? না স্যার। তোমার রোল নাম্বার বলে দিচ্ছি আমি। তোমার নাম কি? স্যার উমায়ের হোসেন। উমায়ের হোসেন। উমায়ের হোসেনের রেজাল্ট রোল নাম্বার হলো উমায়ের। উমায়ের হোসেনের রোল নাম্বার হলো SAT 53156। লিখে রাখো SAT 53156। জি স্যার SAT 53156। 156, হ্যাঁ গুড। জি স্যার থ্যাংক ইউ। তোমাদের রেজাল্ট আমি এখনই দিয়ে দিচ্ছি। লিংক দিয়ে দিব আর কি, লিংক থেকে ঢুকলেই তোমরা রেজাল্টটা দেখতে পাবা। আমরা এই পয়সনের অনুপাত করার জন্য দরকার হলে আরেকবার ঢুকবো, এটা কমপ্লিট করে তারপরে ছুটি নিব, ঠিক আছে? তোমাদেরকে আমি একটা লিংক দিচ্ছি, লিংকটা একটু আচ্ছা কপি করা লাগবে না, আমি তোমাদের গ্রুপেও দিয়ে দিচ্ছি, গ্রুপে দিয়ে দিচ্ছি, তাহলে আর সমস্যা নেই, যে কোনো সময় দেখতে পাবা, এখনো দেখতে পাবো পরেও দেখতে পাবো, সমস্যা নেই। রেজাল্টটা দেখে নিও, তারপরে কোনো প্রশ্ন থাকলে আমাকে পরের দিন করবা, সমস্যা নেই। ওকে, তোমাদের আশা করছি সবার লেখা শেষ। ওকে, পয়সনের অনুপাত, বিজ্ঞানী পয়সন, এই অনুপাতটা বের করেন, কিছুই না, একেবারে সহজ একটা বিষয়। সেটা কি, যখন তুমি একটা তারকে টেনে লম্বা করবা সেই তারটা চিকন হবে না? জি স্যার। তারকে তুমি যখন টেনে লম্বা করবে সেই তারটা তখন চিকন হবে। তাহলে তার বিকৃতি ঘটবে দুই ধরনের, একটা হচ্ছে দৈর্ঘ্যের দিক দিয়ে বিকৃতি, আর একটা হচ্ছে প্রস্থের দিক দিয়ে বিকৃতি। সত্য না মিথ্যা? সত্য। সত্য। দৈর্ঘ্য বিকৃতি আমরা অলরেডি শিখে গিয়েছি, আর একটা এটার নাম বলেছি আমরা পার্শ্ব বিকৃতি। পার্শ্ব বিকৃতি কেন বলেছে? এটার চারপাশ থেকে এটা কি হয়ে যাবে, চিকন হয়ে যাবে, এই জন্য এটাকে বলা হচ্ছে পার্শ্ব বিকৃতি। মূলত পার্শ্ব বিকৃতিটা কিভাবে পরিমাপ করা হবে সেটা আমরা এখানে দেখব, সমস্যা নেই। দেখো পয়সনের অনুপাতের মধ্যে কি বলেছে, স্থিতিস্থাপক সীমার মধ্যে তুমি টেনে লম্বা করবা, সেটা ইচ্ছা মতো লম্বা করলে হবে না, সেটা আর আগের জায়গায় যাবে না। তাহলে স্থিতিস্থাপক সীমা, যেটাকে আমরা বলেছিলাম দৈর্ঘ্যের একটা সীমা আছে, বলেছিলাম মনে আছে? জি স্যার। অর্থাৎ যতটুকু পর্যন্ত বল দিলে বল ছেড়ে দেওয়ার পরে বস্তুটা আবার আগের জায়গায় চলে যাবে, সেটা হচ্ছে তার স্থিতিস্থাপক সীমা। এর বাইরে বল দিলে সেটার আগের জায়গায় যাবে না, অথবা ছিঁড়ে যাবে, স্থিতিস্থাপক সীমার বাইরে বল দিলে। তাহলে স্থিতিস্থাপক সীমার মধ্যে কোন বস্তুর পার্শ্ব বিকৃতি মানে সাইড থেকে যে বিকৃতিটা হয় সেই বিকৃতি আমি দেখাবো নিচে, এবং দৈর্ঘ্য বিকৃতির যে অনুপাত, এই অনুপাতটাকে বলা হচ্ছে পয়সনের অনুপাত।
পার্শ্ব বিকৃতি আর দৈর্ঘ্য বিকৃতির অনুপাতকে বলা হচ্ছে পয়সন অনুপাত। ওকে, দৈর্ঘ্য বিকৃতি আমরা সবাই জানি, দৈর্ঘ্য বিকৃতি হলো স্মল এল বাই ক্যাপিটাল এল। নাকি কারো কোনো আপত্তি আছে? না স্যার। না ওকে, দৈর্ঘ্য বিকৃতিটাকে আমরা বেসিস ধরে কথা বলবো। এই নিচে এটা কি ছিল? আদি দৈর্ঘ্য। বলো এটা কি ছিল? আদি দৈর্ঘ্য। আর স্মল এলটা কি? দৈর্ঘ্য বৃদ্ধি। দৈর্ঘ্য বৃদ্ধি। দৈর্ঘ্য বৃদ্ধি বা দৈর্ঘ্যের পরিবর্তন। দৈর্ঘ্য বৃদ্ধি বা দৈর্ঘ্যের পরিবর্তন, কোনো সমস্যা আছে? না স্যার। ওকে, তাহলে এইটার মতো করে যদি লিখতে চাই ব্যাস বিকৃতি, কি বিকৃতি লিখবো আমরা? ব্যাস বিকৃতি। তোমরা লিখবে না, আমি লিখবো আর কি। নিচে আদি দৈর্ঘ্যের জায়গায় হবে আদি ব্যাস। বলো, আদি দৈর্ঘ্যের জায়গায় আদি ব্যাস লিখলে কোনো সমস্যা আছে? না কথা বলো। না স্যার। কোনো সমস্যা না। তাহলে উপরে কি হবে? ব্যাসের পরিবর্তন। বলো উপরে কি হবে? ব্যাসের পরিবর্তন। ব্যাসের পরিবর্তন। গুড। এইবার দেখো, প্রথমে ব্যাস ছিল এখান থেকে এই পর্যন্ত, এটা ব্যাস। যখন এটাকে টেনে লম্বা করলাম তখন এটা চিকন হয়ে গেল, তখন ব্যাস হলো এই পর্যন্ত, এই দাগ থেকে এই দাগ পর্যন্ত ডি প্রাইম। তাহলে স্মল ডি যেটা হলো ব্যাসের পরিবর্তন, সেটা কি লিখতে পারি? আদি ব্যাস বিয়োগ পরবর্তী ব্যাস। কি কোনো ঝামেলা আছে? না স্যার। তাহলে ব্যাস বিকৃতি এইটাই মূলত হচ্ছে পার্শ্ব বিকৃতি। ব্যাস কমে যাওয়া মানে হচ্ছে 4-5 থেকে কমে যাওয়া। ব্যাস কমে যাওয়া মানে কি? 4-5 থেকে কমে যাওয়া। 4-5 থেকে কমে যাওয়া। এই জন্য আমরা লিখলাম পার্শ্ব বিকৃতি সমান স্মল ডি ডিভাইডেড বাই ক্যাপিটাল ডি। তাহলে দৈর্ঘ্য বিকৃতি আর ব্যাস বিকৃতি বা পার্শ্ব বিকৃতি। তোমাদের কোনো প্রশ্ন আছে? কথা বলো। না স্যার। ওকে, এইবার পয়সনের অনুপাত সিগমা দিয়ে প্রকাশ করা হয়। সিগমা ইকুয়াল টু, মাইনাসের দিকে তাকাও না, মাইনাস পরে বলছি আমি। পার্শ্ব বিকৃতি ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি। এই যে সংজ্ঞা অনুসারে, বিজ্ঞানীর ভাষ্য অনুসারে, পার্শ্ব বিকৃতি ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি। তো পার্শ্ব বিকৃতি হলো ডি বাই ডি, স্মল ডি ডিভাইডেড বাই ক্যাপিটাল ডি। নিচে হলো স্মল এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এল। যদি উল্টায় দেই ডিএল ডিভাইডেড বাই ডিএল হয়। প্রশ্ন হলো মাইনাস কেন দিলেন? কি প্রশ্ন না? জি স্যার। ব্যাসের হ্রাস ঘটছে এই জন্য। জি স্যার। ব্যাসের হ্রাস ঘটছে এই জন্য। হ্যাঁ, লজিকটা কি দেখো, পরিবর্তন পরিবর্তন সব জায়গায় দুই ধরনের হতে পারে। একটা ছেলের পরিবর্তন হয়ে গেল, সেই পরিবর্তনটা দুই ধরনের হতে পারে। ছেলেটা অনেক ভালো হয়ে গেল, 5 ওয়াক্ত রোজা নামাজ করে ঠিক মতো পড়ালেখা করে। আবার ছেলেটা অনেক খারাপ হয়ে গেল, খারাপ ছেলে মেয়ের সাথে মিশে। কি পরিবর্তন কয় ধরনের হতে পারে? দুই ধরনের। দুই ধরনের হতে পারে। তাহলে এই জায়গায় উপরে যে দৈর্ঘ্যের পরিবর্তন স্মল ডি অথবা স্মল এল, যেটা দৈর্ঘ্যের পরিবর্তন অথবা হচ্ছে ব্যাসের পরিবর্তন, এই পরিবর্তনগুলো দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে বৃদ্ধি আর একটা হচ্ছে হ্রাস। বলো কয় ধরনের হতে পারে? দুই ধরনের। যদি যদি স্মল এলটা ধনাত্মক হয়, অর্থাৎ যদি স্মল এলটা বাড়ে, তাহলে অবশ্যই ব্যাসটা হ্রাস পাবে। জি স্যার। আবার যদি কোনো কারণে দৈর্ঘ্যটাকে তুমি কমিয়ে দাও, অর্থাৎ ছোট করে দাও, তাহলে ব্যাস বৃদ্ধি পাবে। জি স্যার। তার মানে হচ্ছে যে কোনো একটা ধনাত্মক হলে আরেকটা হবে ঋণাত্মক, যে কোনো একটা ধনাত্মক হলে আরেকটা কি হবে? ঋণাত্মক। আর এই কারণে এখানে একটা মাইনাস দিয়েছে। স্যার আবার কি এই জয়েন কারণে করব? এখানে হ্যাঁ, আরেকবার জয়েন করবো, আরেকবার জয়েন করবো, একটু বাকি আছে। আরেকবার একটু জয়েন করো, বেশি সময় নিব না, অল্প 4-5 মিনিটে নিব, বেশি নিব। তোমার মুছে ফেলেছি।
জয়েন করেছো মোটামুটি সবাই? 10 সেকেন্ড। তোমরা সবাই লিংকের মাধ্যমে জয়েন করবা, তাহলে সময় লাগে কম। লিংকে জয়েন করলে সময় লাগে কম, লিংক ছাড়া পাসওয়ার্ড দিয়ে জয়েন করলে সময় লাগে বেশি। ওকে, হয়তো কয়েকজন জয়েন নাও করতে পারে, তাদের পড়া থাকতে পারে। মাইনাস ডিএল ডিভাইডেড বাই ডিএল, আমরা এই পর্যন্ত বুঝেছি নাকি বুঝি নাই? ইয়েস স্যার। ওকে, আমাকে তাহলে বলো সিগমাটা কি? পয়সনের অনুপাত। হ্যাঁ, স্মল ডিটা কি? ব্যাসের পরিবর্তন। ব্যাসের পরিবর্তন। ক্যাপিটাল এল? আদি দৈর্ঘ্য। ক্যাপিটাল ডি? ব্যাস বিকৃতি, না ব্যাস। আদি ব্যাস। আদি ব্যাস। স্মল এল? দৈর্ঘ্য বিকৃতি। দৈর্ঘ্য বিকৃতি বলা হবে না, দৈর্ঘ্য বিকৃতি কিন্তু স্মল এল বাই ক্যাপিটাল এল। দৈর্ঘ্যের বৃদ্ধি, দৈর্ঘ্যের বৃদ্ধি বা দৈর্ঘ্যের পরিবর্তন। বলো, দৈর্ঘ্যের বৃদ্ধি বা দৈর্ঘ্যের পরিবর্তন। ওকে, ঠিক আছে। এবার তাহলে তোমরা আমাকে বলবা ডি সমান 2r, এটা কি লেখা যায়? এই আর যদি ব্যাসার্ধ হয় তাহলে ডি সমান কি লেখা যায়? 2r। 2r। এবার স্মল ডি সমান লেখা যায় 2 ডেল আর। ডেল আরটা কি? ব্যাসার্ধের পরিবর্তন। ডেল আরটা কি? ব্যাসার্ধের পরিবর্তন। ব্যাসার্ধের পরিবর্তনের দ্বিগুণ হবে ব্যাসের পরিবর্তন। যেহেতু ব্যাসার্ধের দ্বিগুণ হলো ব্যাস, তাহলে ব্যাসার্ধের পরিবর্তনের দ্বিগুণ হবে কার পরিবর্তন? ব্যাসের পরিবর্তন। ব্যাসের পরিবর্তন। এই দুইটা মান আমরা এখানে একটু বসাবো, তাহলে আমাদের শেষ হয়ে যাবে। 2 ডেল আর ইন্টু এল ডিভাইডেড বাই 2r ইন্টু এল। সুতরাং সিগমা ইকুয়াল টু মাইনাস ডেল আর ক্যাপিটাল এল ডিভাইডেড বাই আর এল। আমাদের এই সূত্রটাও কখনো কখনো লাগবে, আবার এই সূত্রটাও কখনো কখনো লাগবে। দুইটা সূত্রই আমাদের জানা থাকা লাগবে, না হলে আমরা আবার ঝামেলায় পড়ে যাব বিভিন্ন জায়গায় গিয়ে। তাহলে সিগমা ইজ ইকুয়াল টু মাইনাস ডেল আর এল ডিভাইডেড বাই আর এল। আর একবার বলবা তোমরা, সিগমাটা কি? পয়সনের অনুপাত। ব্যাসার্ধের পরিবর্তন। এল আর ব্যাসার্ধের পরিবর্তন। শুধু আর আদি ব্যাসার্ধ, শুধু আর আদি ব্যাসার্ধ, আর এল ক্যাপিটাল এল আদি দৈর্ঘ্য, স্মল এল হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তন। এগুলো আমরা জানি। এটা দিয়ে আগামী ক্লাসে অঙ্ক করব ইনশাআল্লাহ। তারপরেই চলে যাব আমরা নতুন আরেকটা টপিক। আজকে তাহলে আমরা এখানে শেষ করে দিব, কারণ এরপরে আবার কয়েকজনের মনে পড়া আছে। তাহলে আমরা বিদায় নিয়ে নিব। জি স্যার। হ্যাঁ, পড়াটা একটু দেখে আইসো, আর একটা এজেবল দিয়েছি সেটা একটু করে রেখো। আল্লাহ হাফেজ।